সালাম আলাইকুম সবাইকে। আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ ইসলাম, বিবি অনার্স অ্যাকাউন্টিং, অ্যাসিস্ট্যান্ট টিচার, মেজর হাট হাই স্কুল। আজকের অঙ্ক হবে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 10-এর 7 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা এর আগে অনেকগুলো অঙ্ক করেছিলাম 6 পর্যন্ত, এখন আজকে 7 নম্বর অঙ্কটি করব। এই সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য, উপভোগ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সবাই সাথে থাকো, ক্লাসটি উপভোগ করো। তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। ওকে, প্রথম আমরা প্রশ্নটা দেখবো। প্রশ্নটা দেখার পর আমাদের আনসারে যাবো। ওকে, এই প্রিয় শিক্ষার্থীরা, এটা 6 নাম্বার না, এটা 7 নাম্বার মনে হয়। 7 নাম্বার কি ঠিক আছে? দেখো তো নিচটা ঠিক আছে কিনা, দেখো তো একটু কাইন্ডলি আমাকে বলো। 7 নাম্বারে জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রশ্নটা এবার পড়ি একটু। নিচটা হচ্ছে 2017 সালের ডিসেম্বর তারিখে রামিল ও অন্যান্য নিম্নরূপ। রামিল দেওয়া হয়েছে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে। ক্রমিক নং হিসাবের নাম প্রতিদিন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার বয়সের সাথে তোমাদের বইয়ের এই পড়াগুলো মিলাবা। ওকে, অর্থাৎ সবগুলো ঠিকঠাক আছে কিনা। ক্রয় 2,50,000 টাকা, এটা ব্যয়, এটা ডেবিট। আর বিক্রয় করলে আয় হয় 3,15,000 টাকা, এটা ক্রেডিট। পরিবহন 15,000 টাকা, এটা ডেবিটে যখন বলছে অবশ্যই ধরে নিতে হবে এটা ব্যয়। বেতন ও ভাতা ডেবিটে বলা মানে এটা ব্যয়। কর বিক্রয় ডেবিটে বলা মানে এটাও ব্যয়। দুস্তরি এটাও ব্যয়। 7,500 টাকা, এটাও কি পরিচালন ব্যয়। ওকে, স্টেশনারি এই দুস্তই কিন্তু দুইটা আছে দেখো। একটা হচ্ছে 7,500, একটা হচ্ছে 18,000। 18,000 টাকাটা হবে আয়, আয় হওয়ার কারণে এটা ক্রেডিট হচ্ছে। আর 7,500টাই হচ্ছে ডেবিট, কারণ এটা ব্যয়। ওকে, স্টেশনারি আছে 4,000 টাকা। আর বন্দর চার্জ আছে কত, 12,000 টাকা। এই যে আবার এটা ব্যয় 6,500, কিন্তু প্রাপ্ত লভ্যাংশ দেওয়া হয়েছে তার বিপরীতে 30,000 টাকা, এটা কিন্তু আয়। ওকে, প্রদত্ত বার্তা এটা তো ব্যয়, আর প্রাপ্ত বার্তা এটা আয়। এগুলো টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এগুলো আমি বলতেছি না। আর মজুত পণ্য 1/2017। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রারম্ভিক মজুত লেখা থাকে, আর প্রারম্ভিক লেখা না দিলে যখন প্রারম্ভিক বলবো না তখন দেবে যে এক 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 মানে হচ্ছে প্রারম্ভিক। আর আমাদের রামিদের মোট যোগফল হচ্ছে 3,76,500, 3,76,500। আমরা এরপর সমন্বয় গুলো একটু দেখি। অবিকৃত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,30,000 টাকা, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সমাপনী। সমাপনী মজুত পণ্য 1,30,000 টাকা, এর মধ্যে 2,500 টাকা মনিহারি মজুত আছে। তাহলে এর মানে সমাপনী মজুত পণ্য 1,30,000 টাকা নয়, কারণ 1,30,000 টাকার মধ্যে 2,500 টাকা মনিহারি মজুত আছে। তাহলে আমাদেরকে সমাপনী মজুত পণ্য যখন লিখবো তার থেকে 2,500 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবং এগুলো মনিহারিটা আবার আমাদের মনিহারি নামে যে কোনো অপশন যেটা থাকবে ওটার সাথে যোগ করতে হবে, না হয় স্টেশনারি 6 নম্বরে একটা স্টেশনারি আছে, এই স্টেশনারির সাথে আমাদের যোগ করতে হবে। দেন 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দাঁড়ে বিক্রয় 10,000 টাকা এবং ক্রয় আছে 5,000 টাকা। অর্থাৎ দাঁড়ে বিক্রয় বিক্রয়ের সাথে যোগ করে, ক্রয় ক্রয়ের সাথে যোগ করতে হবে, কারণ দুইটাই বিক্রয় হচ্ছে। সরি, একটা ক্রয় আর একটা বিক্রয়। বিক্রয়টা বিক্রয়ের সাথে এবং ক্রয়টা ক্রয়ের সাথে, তার মানে বাকিতে, তো বাকিতে সবসময় যোগ করতে হয়। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি কর বাবদ 1,500 টাকা বকেয়া আছে। বকেয়া মানে তো যোগ, আর কোনো কথা নেই। কর অভিকরের সাথে 1,500 টাকা যোগ করতে হবে। আর পক্ষান্তরে অবিক্রয় বলছে কত, 500 টাকা অগ্রিম। এর মানে এটা যদি যোগ করি, 1,500 যদি যোগ করি, অভিকরটা কিন্তু বিয়োগ। কেন, অগ্রিম বলছে। অগ্রিম তো মাইনাস, বকেয়া কি যোগ। ওকে, আমরা এবার প্রশ্নতে যাই। উপরোক্ত তথ্য হতে নেট চলতি সম্পদের পরিমাণ কত, মানে শুধুমাত্র চলতি সম্পদ। সম্পদ কিন্তু 4 প্রকার: স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ প্লাস অধিক সম্পদ। তার মধ্য থেকে একটা মাত্র অংশ আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, নেট চলতি সম্পদ। অর্থাৎ চলতি সম্পদের কাজটা আমরা এখন করব। এরপর অঙ্ক হচ্ছে বিষয়টা বিবরণীর সাহায্যে মোট মুনাফা নির্ণয় করতে বলছে। মোট মুনাফা মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিলে মোট মুনাফা শেষ। এরপর বলছে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে। এর মানে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে বাদ পরিচালন ব্যয় অন্যান্য আয় যোগ অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমাদের নেট মুনাফা বা ক্ষতি বের হয়ে যাবে। এবার আমরা একটু আমাদের আনসারে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নেট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা। চলতি সম্পদ মানে শুধুমাত্র চলতি সম্পদের কাজটাই করলে হয়ে যাবে। চলতি সম্পদ আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো বড় হওয়ার কারণে এখানে লেখার সাইজটা ফন্টটা একটু ছোট করতে হয়েছে আমাকে। তোমরা আশা করি বইয়ের সাথে ম্যাচিং করলে বুঝতে পারবে, আর আমার মুখের সাউন্ড তো তোমরা শুনতে পাচ্ছ। ওকে, সাউন্ডের সাথে বইয়ের শব্দগুলো ম্যাচিং করলে তোমরা আনসার পেয়ে যাবে।
ওকে, নেট চলতি সম্পদের পরিমাণ বের করতে হবে, রাইট? নেট চলতি সম্পদের পরিমাণ যদি আমাদের বের করতে হয়, প্রথমে সমাপনী মজুত পণ্যটা লিখতে হবে। সমাপনী মজুত পণ্য আমাদের এখানে কিন্তু এই দেখো প্রিয় শিক্ষার্থীরা 1,30,000 টাকা। ওকে, 1,30,000 টাকা থেকে যখন সমাপনী মজুত পণ্য, কেন এখানে এটা অবিকৃত পণ্যের মূল্যায়ন, সেজন্য এটাকে 1,30,000 টাকা ধরতে হবে। এখন 1,30,000 টাকা ধরার পর আমাদেরকে বাদ অবিবৃত মণিহারি। অবিবৃত মণিহারি বলছে 2,500 টাকা। 2,500 টাকা অবিবৃত মণিহারি হিসেবে এখান থেকে মাইনাস করতে হবে। 1,30,000 থেকে 2,500 টাকা যখন মাইনাস করবো, 1,27,000 টাকা থাকবে। ওকে, এখন মজার বিষয় হচ্ছে যে যেটা আমরা মাইনাস করবো ওইটা কিন্তু সম্পদ, কারণ অব্যবহৃত মণিহারি মানেই হচ্ছে যে মণিহারি আমি ব্যবহার করার জন্য কিনেছিলাম, বাট কিন্তু ব্যবহার করার পর রয়ে গেছে, অব্যবহৃত মানে আমার কাছে জমা আছে, তাহলে এটা সম্পদ। একদিকে সমাপনী থেকে মাইনাস, আবার আরেকদিকে এটা সম্পদ হিসেবে। ওই দেখো দ্বিতীয় নাম্বার আমরা এখানে দেখতেছি আমাদেরকে এখানে যে বলছে, একটু জুম দিচ্ছি আমি। এই দেখো অব্যবহৃত মণিহারি আবার কত বলছে, এই 2,500 টাকা আমাদের অ্যাড করে দিতে হবে। একদিকে মাইনাস, কারণ ওইটার সাথে যুক্ত, ওখান থেকে মাইনাস করতে হবে, আর এটা আলাদাভাবে আবার সম্পদ হিসেবে লিখে দিতে হবে। এবার দেখো দেনাদার। দেনাদার কিন্তু সম্পদ, তোমাদের দেওয়া মিলে দেখো ডেবিটে আছে, দেনাদার আছে কত, 10,000 টাকা। দেনাদারটা সম্পদ, আমরা লিখবো অগ্রিম কর। অগ্রিম অভিকরটা কিন্তু সম্পদ, অগ্রিম জিনিসটা সবসময় সম্পদ হয়। ওকে, আর মাঝে মধ্যে দায় হয় কখন, যখন মানে অগ্রিম ব্যয় করলে সম্পদ হবে, যে অগ্রিম আয় হলে কিন্তু দায়। ওকে, তো এটা মনে হয় অগ্রিম অভিকর্তা তুমি দিয়ে ফেলছো, মানে যিনি ব্যবসায়ী, যিনি বিজনেসম্যান এখানকার, উনি দিয়ে ফেলছে, তার কারণে ওনার জন্য এটা সম্পদ 500 টাকা। তো আমরা 1,27,500, 2,500, 10,000 এবং 500 যোগ করলে 1,40,500, এটাই হচ্ছে আমাদের অর্থাৎ নেট চলতি সম্পদের পরিমাণ। শুধুমাত্র সম্পদের মানে চলতি সম্পদের কাজটা আমাদেরকে এখানে করতে বলছে। আমরা এর পরবর্তী অঙ্ক দেখতে পাচ্ছি, বিশদ বিবরণীর সাহায্যে মোট মুনাফা নির্ণয় করো। এর মানে বিশদ বিবরণী অঙ্কটা অর্ধেক করতে হবে। আমরা অঙ্কটা দেখি, আমাদের বক্স বানাতে হবে। বিবরণ টাকা, টাকা বিক্রয় আছে 3,15,700। প্রথমে বিক্রয় লিখতে হবে আমাদের। এই দেখো শুরুতে বিক্রয়টা দেওয়া আছে 3,15,700। এই তোমরা একটু দেখো তো 15,700 হবে নাকি 15,000, 3,15,000 হবে? একটু আমাকে হেল্প করো তো, একজনে বলো। 3,15,700 স্যার। ওকে, তাহলে আমার মনে হয় আমি টাইপ করার সময় আমার ভুল হয়েছে, সমস্যা নেই। 3,15,700 হবে বিক্রয়। ওকে, তোমরা 3,15,700 তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি 3,15,700 আনসারের মধ্যে। এবার বিক্রয় থেকে অবশ্যই কিবা বাদ না, এখানে যে বলছে এখানে ধারে বিক্রয় 10,000 টাকা, এই 2 নাম্বার সমন্বয়ে তোমরা দেখতে পাচ্ছ। এই আমি একটু কাজ করে নিই এখানে, দেখো 1 মিনিট। এইখানে যে বলছে ধারে বিক্রয় 10,000 টাকা, তো ধারে বিক্রয় অবশ্যই বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হবে। ওকে, এই 10,000 টাকা আমরা যোগ করে ফেলছি, তাহলে আমাদের 3,15,700 সাথে 10,000 টাকা যোগ করলে 3,25,700। ওকে, এবার বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আসবে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, রাইট? প্রারম্ভিক মজুত পণ্য কোথায় আছে, রামেদের 10 নম্বরে দেখো, 1/1/2017। এই প্রারম্ভিক মজুত পণ্য কত, 10,000 টাকা, এই 30,000 টাকা। এই 30,000 টাকাটা আমরা মেজর বক্সে লিখবো, কারণ এটার সাথে কোনো ভেজাল নেই। এবার আমরা চলে যাবো ক্রয়। আমাদের ক্রয় আছে কত, 2,50,000 টাকা। ওকে, প্রথমে একেবারে শুরুতে দেওয়া ছিল আমাদের, আমরা 2,50,000 টাকা লিখবো। এরপর আমাদের ক্রয়ের সাথে যে বিক্রয়ের সাথে যখন 10,000 টাকা যোগ করেছি, তো ক্রয় বলছে তাহলে বিক্রয় কত, 5,000 টাকা, তাই ক্রয়ের সাথে ক্রয়টা যোগ করবো, সেই জন্য যোগ অলিখিত ক্রয় দেবো আমরা 5,000। ক্রয়ের সাথে ক্রয় যোগ বিক্রয়ের সাথে বিক্রয়, 2,50,000 সাথে 5,000 দিলে 2,55,000 টাকা। ওকে, পরিবহন যে এখানে বলছে, প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বরে পরিবহনটা হচ্ছে ক্রয় পরিবহন। ওকে, তো ক্রয় পরিবহন কত, 15,000 টাকা। ক্রয় পরিবহন তো এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে, এটা তোমরা জানো সবাই। ওকে, বন্দর চার্জ, এটা তোমরা জানো, বন্দর চার্জটা ডক চার্জ গুলো এখানে আসবে, কারণ এগুলো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এন্ট্রি হয়, 12,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30,000, 2,50,000, 55,000, 15,000, 12,000 এগুলো যোগ করলে 3,12,000 টাকা আমাদের এই টাকা আসতেছে। এবার তার থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস তো করতে হবে। তো সমাপনী মজুত পণ্য এখানে দেখো বলছে যে অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হচ্ছে 1,30,000 টাকা। এখন বুঝতে হবে যে এখানে 1,30,000 টাকা আমরা সরাসরি লিখে দিতে পারবো না, কেন, কারণ তার মধ্যে 2,500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে, তো মণিহারি গুলো মাইনাস করতে হবে। তারপর আমরা নিট কি পাবো, যে সমাপনী মজুত পণ্য পাবো। সেই জন্য আমরা 1,30,000 থেকে 2,500 টাকা অবিকৃত মণিহারি মাইনাস করে ফেললাম। মাইনাস করার পর আমাদের
আমাদের আসছে কত 1,27,500। এই 1,27,000 টাকা 27,500 টাকাটাই হচ্ছে নেট সমাপনী মজুত পণ্য। এটা উপর 3,12,000 টাকা থেকে এখন মাইনাস করতে হবে। মাইনাস করলে আর থাকবে 1,84,500, যেটা আমরা উপরে 3,25,700 থেকে আমরা মাইনাস করবো। মানে নিট বিক্রয় থেকে মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয়টা 1,84,500 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো ব্যয় যখন বলছে অবশ্যই মাইনাস করতে হবে, আর থাকবে 1,41,200। এটাই হচ্ছে মোট মুনাফা। আমাদেরকে বলছে মোট মুনাফা পর্যন্ত করার জন্য। তো আমরা মোট মুনাফা পর্যন্ত করে ফেলছি। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কের মধ্যে। আমাদের পরবর্তী অঙ্কটা আমাদের এখানে বলতেছে যে মোট মুনাফা 1,25,000 টাকা ধরতে বলছে। কিন্তু মোট মুনাফা এটা আমরা বের করছি এটা খ অঙ্কের জন্য, এটা কতে থাকবে। কিন্তু এখন আমাদেরকে গতে বলতেছে যে 1,25,000 টাকা মোট মুনাফা ধরতে বলছে। 1,25,000 টাকা আমরা মোট মুনাফা ধরবো। তারপর নিট মুনাফা বা ক্ষতি পর্যন্ত বের করবো। মোট মুনাফা 1,25,000 টাকা ধরে অন্যান্য আয়গুলো যোগ, অন্যান্য ব্যয়গুলো বিয়োগ, আর পরিচালন ব্যয় তো মাইনাস করতে হবে। তাহলে আমাদের নিট মুনাফা বা নিট ক্ষতি পেয়ে যাবো। পরবর্তী অঙ্কটা আমরা দেখি তাহলে। এই দেখো, ওকে, অঙ্কটা আমাদের সামনে চলে আসছে। আমাদের মোট মুনাফা 1,25,000 টাকা ধরতে বলছে। আমরা এই দেখো বক্সের প্রথমে 1,25,000 টাকা আমরা ধরেছি মোট মুনাফা। আর এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে বিধায় এটাকে বলতে হবে প্রশ্নে প্রদত্ত। অফকোর্স এটা লিখতে হবে কিন্তু, কারণ এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আর না দেওয়া থাকলে তো আমাদের নিজের থেকে বের করে যেটা পেয়েছি আমরা ওইটাই লিখতাম। এখন বাদ পরিচালন ব্যয়। মোট মুনাফার পর অবশ্যই তোমরা জানো বাদ পরিচালন ব্যয় মাইনাস করতে হয়। পরিচালন ব্যয়গুলো হচ্ছে যে ব্যয়গুলো নিয়মিত হয়। আসো তাহলে নিয়মিত ব্যয়গুলো হবে কোথায়? ডেবিটে। তাহলে আমরা ডেবিটে চলে যাব। ডেবিটে গিয়ে আমরা 3 নাম্বারে দেখতে পাচ্ছি বেতন ও ভাতা 30,000 টাকা। তাহলে 30,000 টাকার সাথে কোনো প্রবলেম নেই, বেতন ভাতা নিয়ে সরাসরি মিডল বক্সে। কারণ ভেজাল যেটাতে থাকবে ওইটাই আমরা প্রথম বক্সে সমাধান করব। আর যাদের সাথে কোনো ভেজাল থাকবে না তারা চলে যাবে কোথায়? মিডল বক্সে। ওকে, বেতন ভাতার সাথে কোনো প্রবলেম নেই, তার কারণে এটা মিডল বক্সে চলে গেছে। কর অবিকর নিয়ে আমাদের প্রবলেম আছে, কারণ কর অবিকর বলছে 14,500 টাকা আমরা লিখেছি। যোগ এইখানে একটু নিচে চলে যায়, আমরা সমন্বয়ে কর বাবদ 1,500 টাকা বকেয়া। তো বকেয়া আমরা জানি যোগ হয়, তো আমরা যোগ করে দিলাম। এই দেখো বকেয়া কর কত? 1,500। 14,500 সাথে 1,500 যোগ করলে 16,000 টাকা, রাইট? ওকে, এইবার আবার যাই আমরা একটু ব্যাক করি। পক্ষান্তরে বলছে যে অবিকয় 500 টাকা অগ্রিম। অগ্রিম মানে মাইনাস করতে হবে। এই দেখো মাইনাস অগ্রিম অবিকয় 500, এই মাইনাস করে দিলাম। কারণ কর অবিকয় এক শব্দতে একসাথে এক করে যখন দিছে, করও এখানে আছে অবিকরও আছে, সেজন্য করের কাজও এখানে করতে হবে, অবিকরের কাজও এখানে করতে হচ্ছে, কোনো উপায় নেই। ওকে, আমরা মাইনাস করলাম 15,000 টাকা, সরি 500 টাকা। 16 থেকে 500 টাকা চলে গেলে আর 5,000 15,500 টাকা থাকে। এবার আমাদের চলে যাবো দুস্তরিতে। দুস্তরি এটা একটা ব্যয়, পরিচালন ব্যয়। এটা ডেবিটের, ডেবিটেরটা হচ্ছে পরিচালন ব্যয়, আর ক্রেডিটেরটা হচ্ছে আয়। তো আমরা এখন তো পরিচালন ব্যয় লিখতেছি বিধায় আমরা 7,500 টাকা লিখবো। তো দোস্তরির সাথে কোনো শব্দ নেই বিধায় প্রদত্ত নেই, প্রাপ্ত নেই, আয়ও নেই, ব্যয়ও নেই। সেই জন্য আমাদেরকে ধরতে হবে যে কি দুস্তরি কত, ডেবিটেরটাকে প্রদত্ত, ক্রেডিটেরটাকে মানে ধরতে হবে কি প্রাপ্ত। ওকে, তো আমরা ব্যয়ের মধ্যে প্রদত্ত ধরে 7,500 টাকাটা এন্ট্রি করে দেবো। ওকে, লিখে ফেললাম। এবার স্টেশনারি দেখো, স্টেশনারি শব্দ অর্থ হচ্ছে যে যে খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন, স্টেপলার, এগুলোই তো মূলত কি স্টেশনারি। তো এগুলো আমরা স্টেশনারি বলি, এগুলোকে অনেক সময় মনিহারিও বলি। তাহলে এর মানে স্টেশনারি প্লাস মনিহারি একই ধরনের কথাবার্তা। তাহলে আমরা এই যে এখানে বলছে স্টেশনারি কত 4,000 টাকা, এটা আগে লিখবো স্টেশনারি 4,000 টাকা। কিন্তু এখানে দেখো ওই বলছে 2,500 টাকা মনিহারি মজুত রয়েছে। এখন 2,500 টাকা মনিহারি মানে মনিহারি এগুলোই তো স্টেশনারি। এই স্টেশনারি এগুলো মজুত মানে এগুলো মাইনাস করতে হবে কার থেকে? স্টেশনারি থেকে। তো স্টেশনারি থেকে আমরা মাইনাস করলাম, আর থাকবে 1,500। এই যারা বাড়া আসো, এই জাবাটা কোথায় পাচ্ছে? 8 নাম্বারে দেওয়া মিলে। 8 নাম্বারে বলছে ইজাবা ডেবিট। ওকে, ডেবিটের তো তাহলে ব্যয়, ক্রেডিট হলে এটা আয় ধরতাম আমরা। এখন ইজাবা কত? 6,500। তা আমরা ইজাবাটা লিখে ফেললাম 6,500। এবার বলছে প্রদত্ত বার্তা। দেখো বার্তা কিন্তু দুইটা আছে, একটা প্রদত্ত বার্তা আর একটা প্রাপ্ত বার্তা। প্রদত্ত বার্তা 7,000 টাকা, প্রাপ্ত বার্তা হচ্ছে 12,800। প্রদত্ত বার্তা 7,000 টাকাটা ডেবিট, কারণ ডেবিট মানে এটা ব্যয়, আর 12,700 টাকা হচ্ছে ক্রেডিট, এটা প্রাপ্ত বার্তা। আমরা এখন ব্যয় করতেছি বিধায়, ব্যয়ের কাজ করতেছি বিধায় প্রদত্ত বার্তা ধরে 7,000 টাকা আমাদের লিখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি 30,000, 15,500, 7,500, 1,500, 6,500, 7,000 সবগুলো কিন্তু পরিচালনা ব্যয়। সবগুলো যোগ করলে টোটাল হয় 1,68,000 টাকা। ওকে,
এই ৬৮,০০০ টাকাটাই হচ্ছে পরিচালন ব্যয়, যেটা আমরা উপর থেকে মাইনাস করবো। মোট মুনাফা কত আছে? ১,২৫,০০০ টাকা, রাইট? এখান থেকে যখন আমরা ৬৮,০০০ টাকা মাইনাস করবো, আমাদের থাকবে ৫৭,০০০ টাকা, রাইট? এইটাকে যেটা বের হবে, ওইটা যদি মাইনাস আসে তাহলে এটাকে বলবো পরিচালন ক্ষতি, আর যদি প্লাসের মান আসে তাহলে এটাকে বলবো পরিচালন মুনাফা। মুনাফা মানে লাভ, পরিচালন মানে এই পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা বা পরিচালন ব্যয় বাইর হয়। এটাই তো। এখন আমাদের এখানে কি বলছে? ১,২৫,০০০ থেকে ৬৮,০০০ টাকা যখন আমরা মাইনাস করবো তাহলে পরিচালন মুনাফা হচ্ছে ৫৭,০০০ টাকা। আমরা আমরা এর পরবর্তী ধাপ হচ্ছে অন্যান্য আয় যোগ করতে হবে, অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন অন্যান্য আয় যাব। অন্যান্য আয়, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেন আয় সবসময় ক্রেডিট হয়, তাহলে অন্যান্য আয়গুলো আমাদেরকে নিতে হবে কোথায় থেকে? ক্রেডিট অংশ থেকে, রাইট? ক্রেডিটে চলে যাব, ক্রেডিট থেকে আয়গুলো খুঁজে খুঁজে এখানে লিখবো। আমরা ক্রেডিটে পাচ্ছি ১৮,০০০ টাকা নামে একটা দেখতে পাচ্ছি, এখানে ১৮,০০০ টাকাটা হচ্ছে দুস্তরি। আমরা এই ডেবিটের টাকে যখন প্রদত্ত রয়েছি, ব্যয় রয়েছি, ক্রেডিটেরটা হবে আমাদের আয়, সেই জন্য এটার নাম দেবো প্রাপ্ত দোস্তরি। কত? ১৮,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে পাচ্ছি ৩০,০০০ টাকা ক্রেডিটে দেখতে পাচ্ছি প্রাপ্ত লভ্যাংশ। তো লভ্যাংশ এটা হয়, এটা আমরা এখানে লিখে ফেলবো। প্রাপ্ত লভ্যাংশ কত? ৩০,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখতে পাচ্ছি ১২,৮০০। ১২,৮০০ এটা হচ্ছে কিন্তু ক্রেডিট পাশে দেখো এটার নাম আছে প্রাপ্ত বার্তা। তাহলে প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কি দুস্তরি, সবগুলো কিন্তু আমাদের জন্য আয়। এগুলো আমরা আয়ের মধ্যে লিখে ফেললাম। এবার সবগুলো যোগ করবো। যোগ করে ১৮,০০০, ৩০,০০০, ১২,৮০০ যোগ করলে ৬০,৮০০ টাকা হয়। এখন এটা তো আয়, আয় তো ৫৭,০০০ টাকার সাথে অবশ্যই যোগ হবে। ৬০,৮০০ এটা ৫৭,০০০ টাকার সাথে যোগ করলে ১,১৭,৮০০ টাকা হবে। এটাই হচ্ছে নেট মুনাফা। অর্থাৎ আমাদের আর্থিক অবস্থার বিষয় বিবরণের উত্তর হচ্ছে এখন নেট মুনাফা কত? ১,১৭,৮০০। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার আজকে অঙ্কটি বুঝতে পেরেছো। আর কোনো কিছু বুঝে না থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে এটা বুঝাই দেওয়ার জন্য। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।